একটি ত্রিভুজের বহিঃ কেন্দ্র কাকে বলে এবং সেই বহিঃ কেন্দ্রের কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব। এর ক্ষেত্রে আমরা এই পয়েন্ট থেকে আমরা যদি একটি বহির্বৃত্ত অঙ্কন করি তাহলে লক্ষ্য করে দেখব যে এই ত্রিভুজের একটি বাহু এবং অপর দুটি বাহুর বহিস্থ যে রেখাংশ পাচ্ছি সেটি হচ্ছে এই বৃত্তটি তিনটি স্পর্শক হবে। ঠিক আছে, তাহলে এই পি পয়েন্টকে এবং কিউ পয়েন্টকে একে অপরের হারমোনিক কনজুগেট পয়েন্ট বলে থাকে। যে অন্তঃকেন্দ্র এবং বহিঃকেন্দ্র একে অপরের হারমোনিক কনজুগেট পয়েন্ট। আজকের ভিডিওতে আমরা বহিঃকেন্দ্র কাকে বলে ডেফিনেশনের সঙ্গে সঙ্গে আমরা তার স্থানাঙ্ক কিরূপভাবে নির্ণয় করব। যখন আমি জানা থাকবে যে এ বি সি একটি ট্রায়াঙ্গেলের এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্টের স্থানাঙ্ক আমাকে দেওয়া থাকবে এবং এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমাকে দেওয়া থাকবে, তখন আমি কিভাবে নির্ণয় করব আজকের ভিডিওতে আমি সেটাই বোঝাবার চেষ্টা করব। প্রথমে তাহলে আমাকে জানতে হবে এক্সেন্টার কি বা বহিঃকেন্দ্র কাকে বলে। আমরা আগে অন্তঃকেন্দ্র বা ইনসেন্টারের ক্ষেত্রে কি দেখেছিলাম যে কোনো একটি ত্রিভুজের যদি অন্তস্থ কোণ মানে এই ভেতরের এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি, ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণ থাকে। তো এই তিনটি অন্তস্থ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বা কোণগুলিকে যদি সমানভাবে সমদ্বিখণ্ডিত করে এমন কোনো রেখাংশ আমরা বের করি, তাহলে সেটি আমরা দেখেছি একটি নির্দিষ্ট পয়েন্টে বা সমরেখ হয়। তো সেই পয়েন্টটিকে আমরা বলি অন্তঃকেন্দ্র। অর্থাৎ আমি যদি বলি এই এ পয়েন্ট থেকে সমানভাবে এ পয়েন্টকে সমদ্বিখণ্ডিত করছে এমন একটি রেখাংশকে অঙ্কন করি, তাহলে এই পয়েন্টটি যদি ধরি, একই রকমভাবে বিকেও যদি সমানভাবে সমদ্বিখণ্ডিত করি তাহলে এইটি যদি হয়, এবং সি পয়েন্ট থেকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটি একটি নির্দিষ্ট একটি পয়েন্টে গিয়ে একটি সমবিন্দু হয়। তো সেই পয়েন্টকে আমরা বলবো অন্তঃকেন্দ্র, যাকে আমরা আই দ্বারা ডিনোট করে থাকি। এবার এই আই পয়েন্টের স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করেছি আগের ভিডিওতে দেখেছি। আজকে আমরা দেখব বহিঃকেন্দ্র কাকে বলে। আমরা একই কনসেপ্টে যদি এই ত্রিভুজটির একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকলাম, মানে এই কোণটির একটি অন্তঃসমদ্বিখণ্ডক এই এ ডি, এটি আরও বর্ধিত করে আমি নিয়ে গেলাম। আমি মোটামুটি এতদূর পর্যন্ত টেনে চলে এসেছি একটি রেখা। আমি এর কোণের সমদ্বিখণ্ডক টি টানলাম, যেটি বিসিকে ডি পয়েন্টে ছেদ করে আরও বর্ধিত করলাম, এরকম একটি জায়গায় এলো। আবার এই বি কোণকে, এই যে এ বি বাহুকে যদি আমি এক্সটেন্ড করি এবং এসি বাহুকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে আমি দেখছি এই ত্রিভুজের এই একটি অ্যাঙ্গেল তৈরি হলো এবং এই একটি অ্যাঙ্গেল তৈরি হলো। অর্থাৎ আমি এটির নাম যদি কি এক্স ওয়াই দিয়ে দিই, আমি ধরে নিই এক্স ওয়াই, তাহলে এই ডি বি এক্স এবং ডি সি ওয়াই এই দুইটি বহিস্থ কোণ উৎপন্ন হলো। তাহলে এই ত্রিভুজের এখন আমরা এইটি তিনটি যেমন অন্তস্থ কোণ পেলাম, এটি এ বিকে আরও দূরে এক্সটেন্ড করার জন্য বা এসিকে আরও দূর এক্সটেন্ড করার জন্য আমি আরও দুটি কোণ যেটা জেনারেট হলো সেটিকে আমি এই ত্রিভুজের বহিস্থ কোণ বলতে পারি। ঠিক আছে, তো এবার এই বহিস্থ কোণকেও যদি সমানভাবে অন্তঃসমদ্বিখণ্ডক বা এইটিকে যদি সমদ্বিখণ্ডক আমি যদি একটি আঁকতে পারি, তাহলে এই পয়েন্টের সমদ্বিখণ্ডক কী হবে, সমানভাবে ভাগ করে বেরিয়ে যাবে। একই রকমভাবে সি পয়েন্টের সমদ্বিখণ্ডক কী হবে, এই অ্যাঙ্গেলকে সমানভাবে বেরিয়ে যাবে এবং একটি নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলিত হবে। ভালো করে নির্দিষ্ট পয়েন্টে মিলিত হবে, এরকম নয় যে একটি এদিকে চলে যাচ্ছে, একটি এদিকে চলে যাচ্ছে, আরেকটি এরকম চলে যাচ্ছে, এরকম নয়, কিন্তু সেই পয়েন্টগুলিও একটি নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলিত হবে। আর এই যে মিলিত পয়েন্ট বা এই সমবিন্দু হবে, এই পয়েন্টটিকে বলা হয় এই ত্রিভুজের বহিঃকেন্দ্র। কি বলা হয়, বহিঃকেন্দ্র বা এক্সেন্টার। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করলাম। তাহলে কি বললাম, ডেফিনেশনটা যদি এরকম ভাবে বুঝি যে কোনো একটি ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বিপরীত কোণগুলির বহিঃসমদ্বিখণ্ডকে পরস্পর সমরেখ হয়, আর সেই পয়েন্টকে বলবো আমরা সেই ত্রিভুজের বহিঃকেন্দ্র। এবার দেখো,
অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে কি বলেছিলাম, অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে এই যে অন্তঃকেন্দ্র থেকে যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি অর্থাৎ অন্তবৃত্ত অঙ্কন করি, তাহলে সেটি লক্ষ্য করে দেখেছি সেই বৃত্তটি কিন্তু এমনভাবে অঙ্কিত হবে, দেখো ছবির সাহায্যে বোঝাচ্ছি যে এটি এমনভাবে অঙ্কিত হবে যাতে ত্রিভুজের 3টি বাহুই সেই বৃত্তটি স্পর্শক হয়। সেই বৃত্তটি স্পর্শক, ছবি দেখলে ক্লিয়ারলি বুঝতে পারছো যে এরকম করে বৃত্তটি আসছে, অর্থাৎ ত্রিভুজের এই বাহুটিও এবং এই বাহুটিও ওই অন্তবৃত্তের কিন্তু 3টি স্পর্শক। বহিঃকেন্দ্রের ক্ষেত্রে কি হবে, বহিঃকেন্দ্রের ক্ষেত্রে আমরা এই পয়েন্ট থেকে আমরা যদি একটি বহির্বৃত্ত অঙ্কন করি তাহলে লক্ষ্য করে দেখব যে এই ত্রিভুজের একটি বাহু এবং অপর দুটি বাহুর বহিস্থ যে রেখাংশ পাচ্ছি সেটি হচ্ছে এই বৃত্তটি 3টি স্পর্শক হবে। ঠিক আছে, এটুকু স্যার সিম্পল কনসেপ্ট, খুব সুন্দর একটি কনসেপ্ট। চিত্রশালে তুমি যখন দেখছো তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে যদি আমরা যে বহির্বৃত্ত অঙ্কন করব সেটির 3টি স্পর্শক হচ্ছে, সেটি হচ্ছে একটি তো এই ত্রিভুজের একটি বাহু, অপর দুটি হচ্ছে বিপরীত বাহুগুলি, অন্য দুটি বাহুগুলি, বিপরীত না অন্য দুটি বাহুগুলি যদি এক্সটেন্ড করি বা বাইরে বের করি তাহলে যে দুটি রেখাংশ পাচ্ছি সেই দুটি হচ্ছে আর দুটি স্পর্শক। ঠিক আছে, এই এতদূর পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়। এবার আসছি যে এবার অন্তঃকেন্দ্র, এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র তো একটি থাকে, আমরা যে কোনো একটি ত্রিভুজের অন্তঃকেন্দ্র কিন্তু একটিই থাকে, কিন্তু বহিঃকেন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজের বহিঃকেন্দ্রের ক্ষেত্রে ভালো করে বোঝো, বহিঃকেন্দ্রের ক্ষেত্রে 3টি বহিঃকেন্দ্র হবে, ত্রিভুজে 3টি বহিঃকেন্দ্র পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে দেখো, এ কোণের অপোজিটে যেকে তাকে আমরা I1 বলে থাকি, বি কোণের অপোজিটে একই রকমভাবে লক্ষ্য করে দেখো, আমরা যদি বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকি তাহলে সেটিকে যদি এক্সটেন্ড করি একই রকমভাবে এ বি কে এক্সটেন্ড করলাম তার অন্তঃসমদ্বিখণ্ডক এবং এই বিসি কে এক্সটেন্ড করলাম তার অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু কোনো একটি এরকম একটি পয়েন্টে গিয়ে পরস্পরকে ছেদ করবে। একই রকমভাবে আমরা এই বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডককে যদি এক্সটেন্ড করি আর এই বাহুটিকেও যদি আমরা এক্সটেন্ড করি এবং এই বাহুটিকে যদি এক্সটেন্ড করি তাহলে তাদেরও অন্তঃসমদ্বিখণ্ডক কোনো একটি এরকম একটি পয়েন্টে গিয়ে ছেদ করবে। অর্থাৎ আমরা 3টি বহিঃকেন্দ্র পাচ্ছি, হয়তো সেটি একটি এখানে, একটি এখানে এবং একটি এখানে। এখানে আমরা এ কোণের অপোজিটে বা এ পয়েন্টের অপোজিটে যে বহিঃকেন্দ্রটি পাবো তাকে I1 নাম দেব, একে I2 এবং একে I3 আমরা নাম দিয়ে থাকি আমাকে বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এবার তুমি এটিকে I3 I2 যায় তুমি করতে পারো, সেটি কোনো ইস্যু নয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটি ত্রিভুজে 3টি বহিঃকেন্দ্র আমরা পাবো, অর্থাৎ আমরা 3টি পয়েন্টকে কেন্দ্র করে আমরা ত্রিভুজে 3টি কিন্তু বৃত্ত অঙ্কন করতে পারি। এবার এই যে বহিঃকেন্দ্রটি পেলাম এর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব কি করে। সর্বপ্রথমে আমরা এখানে ইউজ করব কি, আমরা আগের মতন করে আমরা সর্বপ্রথমে এই ডি এর স্থানাঙ্ক বের করব। কি করে বের করব, কারণ আমরা যদি আমাকে বলে দেওয়া থাকে, যদি আমাকে কি বলে দেওয়া থাকে, এ পয়েন্টের স্থানাঙ্ক আমাকে যদি বলা হয় x1, y1 বলে দেওয়া থাকে, অর্থাৎ এ পয়েন্টের স্থানাঙ্ক যদি আমাকে x1, y1 বলে দেওয়া আছে, বি পয়েন্টের স্থানাঙ্ক x2, y2 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক x3, y3 যদি হয়ে থাকে তাহলে এ পয়েন্ট, বি পয়েন্ট, x2, y2 আর সি পয়েন্ট x3, y3 3টি স্থানাঙ্ক যদি বলে দেওয়া থাকে আর তার সাথে সাথে এ কোণের অপোজিটে যে বাহুটি অর্থাৎ BC ইজ ইকুয়াল টু এ, বি কোণের অপোজিটে যে বাহুটি অর্থাৎ AC ইজ ইকুয়াল টু যদি বি এবং সি কোণের অপোজিটে যে বাহুটি অর্থাৎ AB ইজ ইকুয়াল টু সি ইউনিট বা একক যদি হয়ে থাকে তাহলে আমরা ডি পয়েন্টের স্থানাঙ্ক সর্বপ্রথমে বের করব। তারপরে আমরা I1 কিভাবে নির্ণয় করব সেটি দেখার চেষ্টা করব। আমরা আগে দেখেছি আমরা এই একই পদ্ধতি ইউজ করে আমরা যখন অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করছিলাম তখন আমরা ডি এর স্থানাঙ্ক বের করেছি। কিভাবে বের করেছি, আমরা সেখানে ইউজ করেছি যে কোনো একটি
কোনো একটি অন্তস্থ কোণের অন্তঃসম্বন্ধী খণ্ডক যে উপপাদ্য, সেখানে বলছে যদি কোনো একটি কোণ অর্থাৎ ত্রিভুজের একটি কোণ এ তার অন্তঃসম্বন্ধী খণ্ডক যদি ডি পয়েন্টে ছেদ করে তার অপোজিট বাহুকে, তাহলে আমরা বলতে পারি যে এ বি বাই এসি সবসময় সবসময় বিডি ইজ টু ডিসি হবে। কি বলছে যে এডি বিডি এবং ডিসি এর যে অনুপাত, বিডি মানে এই যে অন্তঃসম্বন্ধী খণ্ডকটি যে পয়েন্টে ছেদ করেছে বিসি বাহুকে, তাদের যে রেশিও হবে মানে বিডি বাই ডিসি তাদের যে রেশিও হবে সেটি সবসময় এস বি বাই এসির সঙ্গে সমান। এবার এবি বাই এসি কি? এবি বাই এসি হচ্ছে এবির মান হচ্ছে আমি জানি সি, তাহলে সি বাই এসির মান কি বি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। কি পেলাম যে বিডি ইজ টু ডিসি সবসময় আমি পেলাম সি ইজ টু বি অনুপাতে। ঠিক আছে, এবার এটিকে ইউজ করে আমরা সেকশন মেথডকে ইউজ করব। আমরা শিখেছি যে যদি কোনো একটি স্ট্রেট লাইন যার এটি এ এবং এটি বি এবং এটি যদি পি পয়েন্ট হয় এবং এটি যদি এম ইজ টু এন অনুপাতে আমাকে বিভক্ত করে এই পি পয়েন্টটি, তাহলে এই পি পয়েন্টটির আমি স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব সেটি আমরা শিখেছি। কি করেছি? এম ইন্টু বি এর এই বি পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেটস এবং এন ইন্টু এর এক্স কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই এম প্লাস এন কমা এম ইন্টু এটির ওয়াই কোঅর্ডিনেটস এবং এন ইন্টু এটার ওয়াই কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই এম প্লাস এন। আমরা এই সেকশন মেথডকে ইউজ করব। এই যে সরল রেখাটি আমি ধরে নিচ্ছি, আমি দেখো এই অংশটি একটি পয়েন্ট বি যেটির স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আরেকটি পয়েন্ট হচ্ছে সি যেটির স্থানাঙ্ক x3, y3, মাঝে একটি পয়েন্ট আছে ডি। আমি জানি যে এই ডি পয়েন্টটি সি ইজ টু বি অনুপাতে এই এ বি সি কে বিভক্ত করেছে। তাহলে আমরা সেকশন মেথডকে ইউজ করব এবং দেখব কি পাচ্ছি। সেকশন মেথডকে ইউজ করে আমরা ডি এর স্থানাঙ্ক নির্ণয় করব, এই ডি পয়েন্টটির স্থানাঙ্ক নির্ণয় করব। কি করব? আমরা সি ইন্টু এর এক্স কোঅর্ডিনেট সি ইন্টু এক্স থ্রি প্লাস বি ইন্টু এক্স টু বাই সি প্লাস বি, এই ফর্মুলা ইউজ করব। এটি হচ্ছে এক্স কোঅর্ডিনেটস কমা আমি ওয়াই কোঅর্ডিনেটস কি পাবো? সি ইন্টু y3 প্লাস বি ইন্টু y2 বাই সি প্লাস বি। এটি আমরা পেলাম ডি এর স্থানাঙ্ক। ডি এর স্থানাঙ্ক কি পেলাম আমরা একটু নোট করে নিই। আমরা ডি এর স্থানাঙ্ক পেলাম হচ্ছে সি এক্স থ্রি প্লাস বি এক্স টু বাই সি প্লাস বি কমা সি ওয়াই থ্রি প্লাস বি ওয়াই টু বাই সি প্লাস বি। এটি আমরা পেলাম ডি পয়েন্টের স্থানাঙ্ক, আমরা পেলাম। ঠিক আছে, তো আমরা কি কি জিনিস এখন পেয়ে গেছি? আমরা এখন ডি পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেছি। আমরা বের করতে যাচ্ছি I1 এর স্থানাঙ্ক, তাই না? I1 এর স্থানাঙ্ক। এবার এখানে খুব সুন্দর একটি কনসেপ্টকে কাজে লাগানো হয়েছে যে তাহলে আমরা যে জিনিসগুলো আমরা শিখে গেলাম সেইগুলো আমরা নোট করে নিয়েছি অলরেডি। এবার এখানে একটি খুব সুন্দর কনসেপ্টকে কাজে লাগানো হচ্ছে হারমোনিক কনজুগেট পয়েন্ট। হারমোনিক কনজুগেট পয়েন্ট কি সেটি বোঝার চেষ্টা করি। হারমোনিক কনজুগেট পয়েন্ট বলছে যে ধরো এটি একটি রেখাংশ, এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি, আর এইরকম একটি কোনো জায়গায় একটি কিউ পয়েন্ট আছে, এরকম একটি পয়েন্ট এখানে পি পয়েন্ট আছে। ঠিক আছে, এ এবং বি এর পয়েন্ট তুমি জানা আছো, এখানে ফিক্স পয়েন্ট, এখানে তুমি জানো। যেমন এখানে আমরা এই বি এবং সি এর পয়েন্ট জানি, ঠিক একই রকমভাবে তুমি জানো যে এ এবং বি এর পয়েন্ট। ঠিক আছে, তুমি জানো, এই দুটি তোমার কাছে ওয়েল নোন, মানে তুমি জানো এদের স্থানাঙ্ক। এই পি পয়েন্টটি যদি এই এ বিকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এ পি ডিভাইডেড বাই পি বি ইজ ইকুয়াল টু এম বাই এন। অর্থাৎ যদি পি পয়েন্টটি আমাকে এমনভাবে বিভক্ত করে যাতে এপি ডিভাইডেড বাই পিবি বা এপি ইজ টু পিবি ইজ ইকুয়াল টু এম ইজ টু এন বা এম বাই এন। আবার এই কিউ এমন একটি পয়েন্ট যেখানে কিউ পয়েন্টটি এই এ বিকে এক্সটার্নালি এমনভাবে বিভক্ত করছে যাতে
এ কিউ ডিভাইডেড বাই বি কিউ ইজ ইকুয়াল টু এম বাই এন হয়। ভালো করে বোঝার চেষ্টা করো। পি একটি পয়েন্ট যেটি ইন্টারনালি এ বিকে m/n অনুপাতে বিভক্ত করছে। একই রকমভাবে কিউ একটি বাইরের একটি পয়েন্ট, বহিস্থ একটি পয়েন্ট, যেটিও আমাকে এ বিকে ঠিক m/n অনুপাতে বিভক্ত করছে, বাট এক্সটার্নালি, অর্থাৎ এ কিউ ইজ টু বি কিউ, এ কিউ ইজ টু বি কিউ m/n। এটি যদি হয়ে থাকে তাহলে এই পি পয়েন্টকে এবং কিউ পয়েন্টকে একে অপরের হারমোনিক কনজুগেট পয়েন্ট বলে থাকে। ব্যাপারটা ক্লিয়ার হলো হারমোনিক কনজুগেট পয়েন্টের ব্যাপারটা। যদি এর বিষয়ে ডিটেলসে ভিডিও দরকার আমি সেপারেট একটি ভিডিও বানাবো, কিন্তু এই মুহূর্তে বুঝে নিই যে হারমোনিক কনজুগেট পয়েন্ট ব্যাপারটি কি। তো আমরা এই পয়েন্টের উপর কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এটি মনে রাখবো যে অন্তঃকেন্দ্র এবং বহিঃকেন্দ্র একে অপরের হারমোনিক কনজুগেট পয়েন্ট। এবার এই আই এবং I1, এটি এবং এটি, বা এটি এবং এটি, বা এটি এবং এটি একে অপরের হারমোনিক কনজুগেট পয়েন্ট। এবার কি হচ্ছে দেখো, এই পয়েন্টটি এই বাহুকে, এই পয়েন্টটি এই বাহুকে, অর্থাৎ এডি। এবার ভেবে নাও চিত্রটি এরকম, এই পুরো রেখাংশ দেখো, এ আর I1, এই ছবিটিকে দেখো, ভেবে নাও এই পুরো অংশটা আমি মুছে ফেলছি, ঠিক আছে। এবার এই চিত্রটিকে একটু অন্যরকমভাবে দেখো, দেখো এই স্ট্রেট লাইনটা ভাবো আমি এইভাবে আমি তুলে এইরকম করে বসিয়ে দিয়েছি। এবার এখানে কি আছে, এই পয়েন্টে আছে আমার এ, এই পয়েন্টটি পি এর জায়গায় আছে আমার কি আই, পি এর জায়গায় আছে কি আমার আই, ডি এর জায়গায় কি আছে, ডি এর জায়গায় আছে আমার, এই বি এর জায়গায় আছে আমার ডি পয়েন্টটি, আর কিউ এর জায়গায় কি আছে I1। মানে আমি এটিকে আমি এইভাবে নিয়ে এখানে বসিয়েছি। ভেবে দেখো অন্তঃকোণ সর্বদাই অন্তঃসমদ্বিখণ্ডককে বি প্লাস সি ইস টু এ রেশিওতে বিভক্ত করে, বি প্লাস সি ইস টু এ রেশিওতে বিভক্ত করে। চেষ্টা করে দেখো এই আই পয়েন্টটি এই যেটি আই, এই পয়েন্টটি এটি আই অন্তঃকেন্দ্র, এই পয়েন্টটি এটিকে বি প্লাস সি ইস টু এ রেশিওতে ইন্টারনালি ডিভাইড করেছে। যেহেতু এটি এই আই পয়েন্টটি এবং I1 পয়েন্টটি যেহেতু এটি হারমোনিক কনজুগেট পয়েন্ট, তাহলে আমি বলতে পারি AI1 বাই DI1 ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই এ অনুপাতে বিভক্ত করবে, কিন্তু এক্সটার্নালি ডিভাইড করবে বি প্লাস সি বাই এ অনুপাতে। অর্থাৎ এখন এডি এই যে বাহুটি বা এই রেখাংশটি I1 পয়েন্টটি কিন্তু এক্সটার্নালি বি প্লাস সি ইস টু এ অনুপাতে বিভক্ত করছে। তো আমরা জেনে গেছি যে কোনো একটি পয়েন্ট এ বি, এই দুটি পয়েন্ট দেওয়া থাকলে এটি যদি পি হোক, যাই হোক না কেন, এই পয়েন্টটি স্থানাঙ্ক বের করতে পারি যদি এটি এক্সটার্নালি ডিভাইড করে থাকে। অর্থাৎ এটুকু যদি এম এবং এইটুকু যদি এন হয়, তাহলে আমরা শিখেছি যে এর স্থানাঙ্ক এম ইন্টু এর স্থানাঙ্ক মাইনাস এন ইন্টু এর স্থানাঙ্ক এর এক্স কোঅর্ডিনেটস, কমা এম ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস মাইনাস এন ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস থেকে আমরা যে সেকশন মেথডের এক্সটার্নাল সেকশন ফর্মুলাতে এই বিষয়টি শিখেছিলাম ভালোভাবে। তো আমরা সেটিকেই ইউজ করব। আমরা সেটিকে কি করব, আমরা ডি পয়েন্টের স্থানাঙ্ক জানি, আমরা এ পয়েন্টের স্থানাঙ্ক জানি। আমরা এটাও এখন শিখে গেলাম যে এই পয়েন্টটি এদেরকে বি প্লাস সি ইস টু এ অনুপাতে বিভক্ত করছে। তার অর্থ হচ্ছে I1 পয়েন্টের স্থানাঙ্ক আমরা বের করব কিভাবে, সি বি প্লাস সি ইন্টু ডি পয়েন্টের এক্স কোঅর্ডিনেটস, এক্স পয়েন্ট কি সি x3 প্লাস বি x2 বাই সি প্লাস বি, কম প্লাস এই এক্সটার্নাল ডিভাইড করার জন্য মাইনাস কি হবে এ ইন্টু x1 বাই বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। তো এইটি কেটে যাবে। একই রকম ভাবে ওয়াই কোঅর্ডিনেটস কি করে বের করবো, এটি ইন্টু ডি এর ওয়াই কোঅর্ডিনেটস বি প্লাস সি ইন্টু ওয়াই কোঅর্ডিনেটস কি CY3 প্লাস BY2 বাই সি প্লাস বি,
মাইনাস এ ইন্টু এক্সটার্নালি হওয়ার জন্য আমরা এর আগে মাইনাস নিলাম, এক্সটার্নাল আমাকে ফর্মুলা ভালো করে আমাকে শিখিয়ে দিয়েছে এটা। তো আমি এ ইন্টু ওয়াই কোঅর্ডিনেটস, এ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটস y1 বাই সি প্লাস বি মাইনাস এ, এটি কেটে গেল। আমি কি পেলাম? আমি পেলাম এরকম যে এই i1 এর কোঅর্ডিনেটস হচ্ছে cx3 প্লাস bx2 মাইনাস ax1 বাই c প্লাস b মাইনাস a কমা cy3 প্লাস by2 মাইনাস ay1 বাই c প্লাস b মাইনাস a। এটি পাচ্ছি আমি i1 এর কোঅর্ডিনেটস। একই রকমভাবে i2ও দরকার, i3ও দরকার। ভেবে নেব যে যখন আমার এর অপোজিটের, যখন আমি বহিঃকেন্দ্রটির স্থানাঙ্ক বের করছি, সেক্ষেত্রে আমরা মাইনাসটা আমরা এ মানে এর বাহু, যে অপোজিটে যে বাহু তার সঙ্গে এবং এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটসের আগে বা ওয়াই কোঅর্ডিনেটসের আগে আমরা মাইনাস চিহ্নটি দেখাচ্ছি। অর্থাৎ দেখো আমরা কি করছিলাম, মাইনাস চিহ্ন কোথায় আসছিল, অপোজিশন কোথায় আসছে, যেহেতু এ এক্সটার্নালি করেছিল। একই রকমভাবে যদি এই পয়েন্টের ক্ষেত্রে আমরা বিবেচনা করতাম, তাহলে এই রেশিওটি কি ছিল, এই রেশিওটি ছিল এটি কি এ প্লাস এইটি কি সি ইস টু বি। এই বাহুটি এই পয়েন্টকে এক্সটার্নালি এ প্লাস সি ইস টু বি রেশিওতে আমাকে কাট করবে এক্সটার্নালি। একই রকমভাবে যখন এই পয়েন্টের ক্ষেত্রে আমি বের করব, এই পয়েন্টের ক্ষেত্রে কি পাবো আমরা, এই বাহুটি অর্থাৎ বি প্লাস এ ইস টু সি অনুপাতে, বি প্লাস এ ইস টু সি অনুপাতে এই পয়েন্টটি এক্সটার্নালি এই রেখাংশটিকে আমাকে কাট করেছে। তাহলে আমি ফর্মুলাগুলি যদি একটু সুন্দরভাবে লিখি যে i2 এর জন্য কি হবে, i1 এর জন্য কি হবে, i3 এর জন্য কি হবে, তাহলে ঠিক আমি এই রকম একটি আকার দেখতে পাবো। তাহলে আমরা তিনটি কোঅর্ডিনেটস পাবো এরকম মাইনাস ax1। দেখো প্রথমে যখন এ কোণের অপোজিটের যখন আমি স্থানাঙ্ক বহিঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করব, সেখানে আমরা এর আগে এ মানে এই বাহুটি, এ কোণের অপোজিটের বাহুটির আগে আমার মাইনাস চিহ্ন বসবে, অর্থাৎ মাইনাস ax1 প্লাস bx2 প্লাস cx3 বাই মাইনাস a প্লাস b প্লাস c। একই রকমভাবে y কোঅর্ডিনেটস একই রকমভাবে বের করব। আবার যখন i2 মানে b কোণের অপোজিটে b বাহুর রেসপেক্টে বের করব, b বাহুর উল্টো দিকে থাকা আমার i2 বা বহিঃকেন্দ্রের স্থানাঙ্ক বের করব। দেখো বি এর আগে একই ফর্মুলা, শুধু সাইনের পরিবর্তন হচ্ছে, বি এর আগে একই রকমভাবে সি কোণের অপোজিটের মানে সি বাহুর পাশে বা সামনে যে বহিঃকেন্দ্রটি পাবো তার স্থানাঙ্ক আমরা বের করতে গেলে সি বাহুর সি এর আগে আমরা মাইনাস সাইন দিয়ে আমরা এই ফর্মুলাটি ডিরাইভ করতে পারি। আমি যেটিভাবে একটি বাহুর ক্ষেত্রে বা একটি পয়েন্টের ক্ষেত্রে আমরা বের করলাম, একই রকমভাবে আমরা এই সেকশন মেথড, এক্সটার্নাল সেকশন মেথডের মাধ্যমে আমরা এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি স্থানাঙ্ক বের করতেই পারি। কারণ সম্পূর্ণ উদ্দেশ্য একটি ছিল যে এক্স সেন্টার বা বহিঃকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করি, এবং এটি বোঝার সঙ্গে সঙ্গে বা এটি জানানোর সঙ্গে সঙ্গে অনেক কিছু বিষয় আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হলো। হারমোনিক কনজুগেট পয়েন্ট ব্যাপারে ক্লিয়ার হলো, যদিও এটি নিয়ে সেপারেট ভিডিও একটি বানাবো। তার সাথে সাথে আমাকে অনেক থিওরেমের যে ইউজ হচ্ছে সেটি দেখে আমাকে একটা জিনিস ক্লিয়ার হলো, আমরা যেদিকে স্থানাঙ্ক জ্যামিতি যাই বা যে কোনো জায়গাতেই যে কোনো শাখাতেই যাই না কেন, আমাকে কিন্তু বিভিন্ন ফিল্ডের যে কোনো জিনিস আমাকে যখন খুশি তখন প্রয়োজন হতে পারে। সেই জন্য আমাদের প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটি গভীর ধারণা থাকাটা খুব দরকার। তো সেটি বোঝানো বা সেটি জানানোর জন্যই আমার এই ভিডিও বানানোগুলি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো। আমি জানি ভিডিওগুলি অনেক লেন্দি হয়, কিন্তু তোমাদের জন্যই ভিডিও। আমি চেষ্টা করি যে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করতে। আর যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমি চেষ্টা করব সেগুলি শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।